নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাউইয়ে আগুন ধরিলে সে যেমন আত্মহারা উন্মত্ত গতিতে ছুটিয়া চলে, ইন্দ্র রায়ও ইহার পর তেমনই দুরন্ত গতিতে ধাবমান হইলেন। রাধারানীর নিরুদ্দেশের ফলে যে অপমান বারুদের মতো সর্বনাশা ক্ষোভ লইয়া বুকের মধ্যে পুঞ্জীভূত হইয়াছিল, সে অপমানের বারুদ স্তূপকে ভস্মীভূত করিয়া ইন্দ্র রায়ের বংশকে অগ্নিশুদ্ধ করিয়া লইবার উপযুক্ত মতো নিষ্কলুষ অগ্নিকণা দিতে পারিত একমাত্র চক্রবর্তী বংশই। সেই পরম বাঞ্ছিত অগ্নিকণার সংস্পর্শ পাইয়া ইন্দ্র রায়ের এমনইভাবে অপূর্ব আনন্দে বহ্নিমান হইয়া 10 দিক প্রতিভাত করিয়া তোলাই স্বাভাবিক। সংসারে স্বভাবধর্মের বিপরীত কিছু কদাচিৎ ঘটিয়া থাকে। ইন্দ্র রায় স্বভাবধর্মের আবেগেই ছুটিয়াছিলেন। অগ্রহায়ণের আর 6টা দিন মাত্র অবশিষ্ট ছিল। ইহারই মধ্যে তিনি পাত্র কন্যা আশীর্বাদ অনুষ্ঠান শেষ করিয়া ফেলিলেন। সুনীতির নাম দিয়া অহিন্দ্রকে টেলিগ্রাম করা হইল। ইন্দ্র রায় নিজে টেলিগ্রাম করিলেন অমলকে, অবিলম্বে উমাকে সঙ্গে লইয়া চলিয়া এসো। সেই দিনই গভীর রাত্রে অহিন্দ্র এবং উমাকে সঙ্গে করিয়া অমল আসিয়া উপস্থিত হইল। দুই বাড়ি প্রতীক্ষমান হইয়াছিল। অহিন্দ্র ডাকিবা মাত্র মানদা ছুটিয়া গিয়া দরজা খুলিয়া দিয়া হাসি মুখে বলিল, দাদাবাবু? অহিন্দ্র উৎকণ্ঠিত হইয়া প্রশ্ন করিল, বাবা কেমন আছেন মানদা? ভালো আছেন গো দাদাবাবু, সবাই ভালো আছে। মানদার মুখে কৌতুক সরস হাসি ঝলমল করিতেছিল। তবে এমনভাবে টেলিগ্রাম কেন করলে মানদা? আপনার বিয়ে গো দাদাবাবু, উবাড়ির উমা দিদির সঙ্গে। অহিন্দ্রের সর্বাঙ্গে একটা অদ্ভুত শিহরণ বহিয়া গেল। বুকের ভিতরটা এক অপূর্ব অনুভূতিতে চঞ্চল ও স্থির হইয়া উঠিল। মুহূর্তে অনুভব করিল উমাকে সে ভালোবাসে। হ্যাঁ, সত্যই সে ভালোবাসে। ঠিক এই সময়ে সুনীতি আসিয়া দাঁড়াইলেন। অতি মিষ্ট মৃদু হাসি হাসিয়া বলিলেন, আয়, বাড়ির ভেতরে আয়, আমরা জেগেই বসে আছি তোর জন্য। মায়ের মুখের দিকে চাহিয়া অহিন্দ্রের মনে পড়িয়া গেল দাদাকে। সুনীতির সুন্দর মুখখানির উপর তাহার জীবনের মর্মভেদ দুর্ভাগ্যগুলি কেমন একটি পরিস্ফুট বেদনার্ত সকরুণ ভঙ্গির ছাপ রাখিয়া গিয়াছে। সুনীতির মুখে বর্তমানের দীপ্ত আনন্দের উজ্জ্বলতা জলজল করিলেও তাহার মুখের দিকে চাহিলে অতীত দুঃখের স্মৃতিগুলি মুহূর্তে জাগিয়া ওঠে। বেদনার আবেগে অহিন্দ্রের বুক ভরিয়া উঠিল। সে কাতর স্বরে বলিয়া উঠিল, ছি ছি, এ করেছ কি মা? না না, এ যে হয় না, হতে পারে না। সুনীতি আশঙ্কায় চকিত হইয়া উঠিলেন। শঙ্কাতুর কণ্ঠে বলিলেন, কেন হয় না ওহি? আমরা যে কথা দিয়েছি বাবা। অহিন্দ্রের চোখ হইতে জল ছড়িয়া পড়িল। সে বলিল, দাদার কথা কি ভুলে গেলে মা? সুনীতির মুখে একটি সকরুণ হাসি ফুটিয়া উঠিল। গাঢ় শীতের জ্যোৎস্নার মতো সে হাসি, তীক্ষ্ণ কাতর স্পর্শময়ী, অথচ উজ্জ্বল রূপ সে হাসির। অহিন্দের মাথাটি গভীর স্নেহে বুকে চাপিয়া ধরিয়া বলিলেন, তবু তোকে বিয়ে করতে হবে, উপায় নেই। এ তোর বাপ মায়ের আজ্ঞা পালন, কোনো অপরাধ তোকে স্পর্শ করবে না বাবা। অহিন্দ্র মুখে কোনো প্রশ্ন করিল না, কিন্তু সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। সুনীতি বলিলেন, ঘরে আয়। বাড়ির ভেতর উপরে অহিন্দ্রের ঘরে বসিয়া সুনীতি সমস্ত বুঝাইয়া বলিলেন, তোর বড় মা, আমার দিদি, আমি স্থির জানি অহিন, তিনি বেঁচে নেই। কোন দুরন্ত অভিমানে তিনি আত্মহত্যা পর্যন্ত গোপন করেছেন, যার আঘাতে তোর বাপ এমন করে পাগল হয়ে গেছেন অহি। কিন্তু কলুষের কালি এ ওর মুখে মাখিয়ে মানুষ ভগবানের পৃথিবীতে করে দিয়ে তুলেছেন সংসার। সেখানে মানুষ তো রেয়াত কাউকে করে না, তারা তার স্মৃতির উপর কালি বুলিয়ে দিয়েছে বাবা। এই কালি তোমাকে আর উমাকেই মুছে তুলতে হবে। অহিন্দ্র স্তব্ধ হইয়া অভিভূতের মতো মায়ের কথা শুনিতেছিল। সুনীতি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন, যেদিন উমার মা বললেন
তোর বড় মায়ের নাম করে যে এ বিয়ে না হলে তিনি শান্তি পাচ্ছেন না, তার গতি হচ্ছে না, এত বড় সত্যি কথা আর হয় না। প্রথমেই পাত্র আশীর্বাদ শেষ হইল। ইন্দ্র রায় সমারোহ করিয়া অহিন্দ্রকে আশীর্বাদ করিয়া গেলেন। তিনি রায় বংশের প্রত্যেককে তাহার সঙ্গে পাত্র আশীর্বাদ করিতে চক্রবর্তী বাড়ি যাইবার নিমন্ত্রণ জানাইলেন। চক্রবর্তী বাড়িতে আহারের আয়োজন হইয়াছিল। ইন্দ্র রায়ের নায়েবের ভাইপো চক্রবর্তী বাড়ির নতুন নায়েব। ইন্দ্র রায়েরই আদেশ অনুযায়ী সে সমস্ত বন্দোবস্ত করিতেছিল। সেই নায়েবই একদিন যোগেশ মজুমদারকে সুনীতির নাম করিয়া সাদর আহ্বান জানাইয়া আসিল। কর্তা বাবার অবস্থা জানেন তো? গিন্নিমা বললেন, এ বাড়ির মর্যাদা জানেন এক আপনি, আপনি না গেলে এসব কাজ কি করে হবে? মজুমদার কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল, তারপর বলিল, যাব আমি, বলবেন? আমার ক্ষমতায় যা হবে তার কসুর আমি করব না। আর ও বাড়ির রায়মশাইও একবার দেখা করবার জন্য বারবার করে বলেছেন। কে? ছোট রায়মশাই? আগে হ্যাঁ, তিনি তার ছেলেকে পাঠাতেন। তা বাধা দিয়ে মজুমদার বলিল, না না, আমি নিজেই যাব। মজুমদার আসিতেই সাদরে আহ্বান করিয়া রায় বলিলেন, তোমার মনটা সেদিন বড় পবিত্র ছিল যোগেশ, কথাটা মা তারা সত্যে পরিণত করে দিলেন। তোমাকে আমি বলেছিলাম, সত্য হলে তুমিই জানবে সর্বাগ্যে, সেটা আমার মনে আছে। এখন তোমাকে কিছু ভার নিতে হচ্ছে ভাই। চক্রবর্তী বাড়ি তোমার পুরনো বাড়ি, ওখানকার কাজকর্মের ভার তোমাকেই নিতে হবে। আর কন্যা আশীর্বাদ করতে রামেশ্বর তো আসতে পারছেন না, আশীর্বাদ করবেন ও বাড়ির কুলো গরু। তা যেদিন তুমি আসবে ও বাড়ির প্রতিনিধি হয়ে। মজুমদার মুখে কিছু বলিতে পারিল না, কিন্তু রায়ের কথা প্রাণপণে পালন করিবার চেষ্টা করিল এবং অকপট অন্তরেই চেষ্টা করিল। কলের মালিক বিমলবাবুকে সমাদর করিয়া আহ্বান করা হইয়াছিল। তিনিও পাত্র আশীর্বাদের আসরে উপস্থিত হইয়াছিলেন। ইন্দ্র রায় অকস্মাৎ একটা কাজ করিয়া বসিলেন। বিমলবাবুকে দেখিবা মাত্র তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কি ভাবিয়া লইলেন। তারপর ব্যস্তভাবে তাহার হাতে গোলাপ জল ভরা গোলাপ পাশটি ধরাইয়া দিলেন এবং আতর দানবাহী চাকরটাকে তাহার সঙ্গে দিয়া বলিলেন, আপনি হলেন চক্রবর্তী বাড়ির লোক, আমরা আজ আপনাদের বাড়ি কুটুম্ব এসেছি। আপনি আজ আমাদের খাতির করুন, আপনার খাতির করব আমি আমার বাড়িতে। বিমলবাবু প্রত্যাখ্যান করিলেন না, করিবার যেন কোনো উপায় ছিল না। বাহিরে বিস্তৃত প্রাঙ্গণে সাঁওতালেরা মাদল বাজাইয়া মহা আনন্দে গান গাহিয়া নাচ জুড়িয়া দিয়াছিল। এই উপলক্ষে বাগদিপাড়ায় লাঠিয়াল দলের প্রত্যেকে হাত দশেক লম্বা, এক গজ চওড়া একফালি করিয়া লাল শালু ও একটি করিয়া ফতুয়া পাইয়াছিল। নতুন ফতুয়া গায়ে, লাল পাগড়ি মাথায়, তাহারা লাঠি হাতে মোতায়েন ছিল। তাহারা এবং সাঁওতালেরা মদ খাইয়াছে প্রচুর। নবীন বাগদির স্ত্রী মতি এবং বাগদিদের সর্দারনি, সে নতুন কাপড় পাইয়াছে। গাছ কোমর বাঁধিয়া আটসাট করিয়া কাপড় পরিয়া সে লাঠি হাতে অন্দরের দরজায় মোতায়েন থাকিয়া হাক ডাক জাহির করিতেছে। আশীর্বাদের অনুষ্ঠান শেষ হইতেই অহিন্দ্র অমলের সঙ্গে সাঁওতালদের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পরস্পরের কোমরে জড়াইয়া ধরিয়া সাদা ধপধপে কাপড় পরা কালো মেয়েগুলি অর্ধচন্দাকারে শাড়ি বাঁধিয়া জলের ঢেউয়ের মতো হিল্লোলিত ভঙ্গিতে দুলিয়া দুলিয়া নাচিতেছে। সম্মুখে পুরুষেরা মাদল, নাগরা, বাঁশি ও নিজেদের তৈয়ারি শারদ বাজাইয়া ঝড়ের দোলায় আন্দোলিত শালের মতো দীর্ঘ আন্দোলিত ভঙ্গিতে দীর্ঘ দৃঢ় পদক্ষেপে ঘুরিয়া ঘুরিয়া নাচিতেছে। মেয়েরা গাইতেছিল বড় মজার গান, উহাদেরই নিজেদের রচনা করা বাংলা ভাষার গান। রাজা যাবে সোরানে সোরানে, অর্থাৎ পাকা রাস্তা, রানী আসছে ডুলির উপর চেপে, রাঙাবাবুর বিয়া হবে, লাল ফুলের মালা কোথা পাবো গো, পালতে পলাশ জবা ফুলের মালা গো। গান শুনিয়া সকৌতুকে অমল হাসিয়া বলিল, বাহ। অহিন্দ্র হাসি মুখে দলটির এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেককে লক্ষ্য করিয়া দেখিতেছিল। দেখিয়া মুখের হাসি তাহার মিলাইয়া গেল। কমলকে এবং শাড়িকে না দেখিয়া তাহার মন সপ্রশ্ন বিস্ময়ে ভরিয়া উঠিল। গানটি শেষ হইতেই মেয়েগুলি কলকল করিয়া অহিন্দ্র ও অমলের দিকে আঙুল দেখাইয়া কলরব জুড়িয়া দিল।
কালো মুখের মধ্যে সাদা চোখগুলি উজ্জ্বলতর হইয়া অহিন্দের মুখের উপর অসংকোচে নিবদ্ধ হইল। চূড়া মাঝি মাদলটা গলায় ঝুলাইয়া আসিয়া নত হইয়া প্রণাম করিয়া বলিল, গড় করছি গো বাবা ঠাকুর, রাঙাবাবু। প্রণাম করিয়া উঠিয়া হাতজোড় করিয়া বলিল, আপনার বিয়াতেই গানটি আমি করলাম, আমি নিজে, আপনি সুদা ওয়াদিকে। অমল বিস্ময় প্রকাশ করিয়া বলিল, বাহ, খুব ভালো গান হয়েছে। চূড়া উৎসাহিত হইয়া বলিল, আমি, বুঝলি বাবু, এই আমি। বুকে হাত দিয়া সে নিজেকে বিশেষভাবে নির্দিষ্ট করিয়া দেখাইয়া বলিল, আমি মন্তর জানি, ভূত তাড়াতে জানি, গান বানাতে জানি, বুঝলি বাবু, অনেক জানি আমি। তা তা কি বলবো আর। বলিয়া সে খানিকটা চিন্তা করিয়া লইয়া বলিল, আমাদিকে আরও হারিয়ে দিতে হবে বাবু। আপনারা যা দিলি ওই মেয়েগুলো সব বেশি খেয়ে নিলে, দেখ কেনে চুরচুর করছে সব। মেয়েগুলি এবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অহেন্দ্র একটু মৃদু হাসিয়া বলিল, আচ্ছা সে হবে, কিন্তু তোদের সর্দার কই, কমল মাঝি আর সে তীরন্দাজ শিকারি মাঝি যে সাপ মারলে কমলের নাচ জামায়, সে লম্বা মেয়েটির বর, তারা আসেনি কেন সব? সমস্ত সাঁওতালের দলটি এ প্রশ্নে এক মুহূর্তে নীরব হইয়া গেল। বারবার অকারণে গলা ছাড়িয়া চূড়া মাঝি হাতজোড় করিয়া অত্যন্ত বিনয় করিয়া বলিল, আপনাকে আমরা বলছি বাবা ঠাকুর, রাঙাবাবু, আপনি আমাদের রাজা বটে। সেই রাঙা ঠাকুরের লাতি বড় আগুনি, তেমনি পাড়া রং, বাবারে আপনাকে মিছা বলতে নাই। হলো কি, উহারা করলে কি, উহারা? অহেন্দ্র ভ্রু কুচকাইয়া প্রশ্ন করিল, কি করলে ওরা? চূড়া হাত তুলিয়া অত্যন্ত বিজ্ঞভাবে বলিল, তাই বলছি বাবু, উহারা পাপ করলে। আমাদের পঞ্চ বললে, তোদের সাথে আমরা খাবো না, তোদের সাথে করুণ কাম করব না, বিয়া শাদি দিব না, ভিনু করে দিলে ওয়াদিকে, ঘেন্না করলে। তাতেই বুড়ার শরম লাগলো, এখানে থাকতে লাগলে, চলে গেলে, পালিয়ে গেলে, লাজের কথা কি না? অহেন্দ্র বলিল, তারা করেছিল কি? অত্যন্ত লজ্জা প্রকাশ করিয়া চূড়া জিভ কাটিয়া বলিল, ছি, ওটি লাজের কথা বটে, খারাপ কথা বটে, ও আপনাকে শুনতে নাই, ছি বাবা রে। অহেন্দ্র আর প্রশ্ন করিতে পারিল না, কিন্তু ইহাদিগের কথাবার্তাগুলি অমলের বড় ভালো লাগিতেছিল। সে বলিল, তাহলে এখন সর্দারকে তুমি? চূড়া প্রণম বিনয় প্রকাশ করিয়া বলিল, আপনি উহাদিকে শুধাও, আমি বলি নাই, উহারাই বললে। আমি অনেক জানি কি না, আমি লোকটি খুব বিদ্যে জানি, উস্তাদ বেটে আমি, বোঙার পূজা জানি, মারং বোঙা, মরং বোঙা, বুঝছো তো, ভগবান। উহার মন্তর জানি আমি, ভূত তাড়াতে জানি, ওষুধ জানি, অনেক বেশি জানি। তা সবাই বললে, আমি বলে নাই। ছি, লিজে থেকে বলতে নাই, শরমের কথা, ছি, উহাদিকে শুধান আপনি। অমল হাসিয়া বলিল, ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে অহিন, এতখানি বিনয় তো ভালো নয়। অহিন্দ্র বলিল, পরে জানতে হবে ব্যাপারটা কি, এখন নাচ গান করছে করুক। তাহাদের মৃদু স্বরের কথা ভালো বুঝিতে না পারিলেও চূড়া এতটুকু বুঝিয়াছিল কথাটা তাহাদের সম্পর্কে হইতেছে। সে আবার বিনয় করিয়া বলিল, ওই চরটাতে স্টেটলমেন্টটি, অর্থাৎ সেটেলমেন্টের জরিপ যখন হলো, রাঙাবাবু গেল, মোড়লেরা গেল, তখনই আমি হিসেব করলাম, মাপের দাঁড়া ধরলাম, আমি সকলেই জানি কি না, তাতেই আমাকে উহারা মোড়ল করলে। অহেন্দ্র বলিল, বেশ বেশ, এখন তোরা নাচ গান কর, তুইও তো খুব ভালো লোক, তুই মোড়ল হয়েছিস, সেও বেশ ভালোই হয়েছে। চূড়া খুশি হইয়া মাদলটা দু হাতে চাপিয়া ধরিয়া লাফ দিয়া মেয়েদের সম্মুখীন হইয়া মাদলে ঘা দিল, ধিতাং 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 ধিতাং। বাঁশি সারঙ্গ নাগড়া আবার বাজিতে আরম্ভ করিল, মেয়েরা আবার শাড়ি বাঁধিয়া দাঁড়াইল। অহেন্দ্র সমস্ত দলটির দিকে চাহিয়া দেখিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস না ফেলিয়া পারিল না। সেই ছচল পাহাড়ের মতো কমল মাঝি, বাবরি চুলওলা সেই শিকারী বংশীবাদক তরুণটি না হইলে পুরুষের দলটি যেন মানায় না। আর মেয়েদের ওই শ্রেণীটির ঠিক মধ্যস্থলে থাকিত দীর্ঘাঙ্গিনী শাড়ি, তাহার মাথাটা ঠিক মধ্যস্থলে সকলের চেয়ে উঁচু হইয়া থাকিত, মুকুটের মাঝখানের কালো পাখির উজ্জ্বল পালকের মতো।
পরদিন সন্ধ্যাতেই উমাকে আশীর্বাদ করিয়া আসিলেন চক্রবর্তী বাড়ির কুলগুরু। ইন্দ্র রায় সমারোহ করিলেন প্রচুর। রায়বংশের সকলকেই নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। অনুষ্ঠানের শেষে তিনি যোগেশ মজুমদারকে ডাকিয়া একখানি দামি ধুতি ও গরদের চাদর হাতে দিয়া বলিলেন, তুমি আজ আমার ব্যয়ের তুল্য মাননীয় ব্যক্তি। কর্মচারী হলেও রামেশ্বর তোমাকে ভাইয়ের মতো স্নেহ করেন। অহিন্দ্র তোমাকে বলে কাকা। বেয়াই বাড়ির এই সম্মান তোমার প্রাপ্য। বিমলবাবু আজ আর আসেন নাই। শরীর খারাপ বলিয়া সবিনয়ে মার্জনা ভিক্ষা করিয়া পাঠাইলেন। ইন্দ্র রায় তাহাকে গোলাপ পাশ বহন করাইয়াই ক্ষান্ত হন নাই। সামাজিক ভোজনে পংক্তির মধ্যেও পর্যন্ত বসিতে দেন নাই। তাহাকে স্বতন্ত্রভাবে খাইতে দেওয়া হইয়াছিল। রায় চেয়ার টেবিলের বন্দোবস্ত করিয়াছিলেন। হাসিয়া টেবিলের উপর একটি বিলাতি মদের বোতল নামাইয়া দিয়া বলিয়াছিলেন, আপনার জন্য হাড়িয়ার বন্দোবস্ত আমরা রেখেছি। সাঁওতালি ভাষায় মদের নাম হাড়িয়া। পরদিন অপরাহ্নে হেমাঙ্গিনী উমাকে লইয়া রামেশ্বরের সহিত দেখা করিতে আসিলেন। রামেশ্বরকে প্রণাম করাইবার জন্য উমাকে লইয়া আসিলেন। উমা রামেশ্বরকে প্রণাম করিয়া সলজ্জভাবে সংকুচিত হইয়া বসিল। রামেশ্বর সস্নেহে হাসিয়া বলিলেন, প্রথম যেদিন আমাকে আমার দেখেছিলাম সেদিন কুমার সম্ভবের উমার বাল্যরূপের বর্ণনা মনে পড়েছিল। আজ মনে পড়ছে উমার ভাবী বধূরূপ। মহাকবি কালিদাস তিনি বলেছেন, উমা অলঙ্কার পরিধান করলে কেমন শোভা হলো না, কুসুমিত লতার মতো, জ্যোতির্লোক উদ্ভাসিত রাত্রির মতো, আশ্রয়ার্থী সংস বলাকা শোভিত নদীর মতো। তা হ্যাঁ মা, উমা তুমি আমার মা হতে পারবে তো? দেখছো তো আমি ব্যাধিগ্রস্ত। আমার পুত্রবধূ হতে তোমার কোনো দ্বিধা নেই তো? উমা মুখে কিছু বলিতে পারিল না। কেবল গভীর বেদনায় কাতর দৃষ্টিভরা চোখে রামেশ্বরের মুখের দিকে চাহিল। কিন্তু সেও মুহূর্তের জন্য পরক্ষণেই লজ্জিত হইয়া দৃষ্টি নত করিল। হেমাঙ্গিনী কাতরভাবে বলিলেন, কেন আপনি বারবার ও কথা বলেন চক্রবর্তী মশাই? কোথায় আপনার ব্যাধি? এই সেদিনও তো আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, তারাও তো বলেছে আপনার কোনো ব্যাধি নেই, ও আপনার মনের ভ্রম। রামেশ্বর বলিলেন, রায়গিন্নি, ভগবানের শাস্তি, মৃত্যু, ব্যাধি এগুলোর নির্ণয় হয় না। চিকিৎসা বিজ্ঞানেরও জ্ঞানের বাইরে এগুলো। কিন্তু ও তর্ক থাক। মা আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি ধন্য হয়েছি রায়গিন্নি। আর একটা কথা মা, উমা, আমি দরিদ্র, লক্ষ্মী আমাকে পরিত্যাগ করেছেন, আর তার জন্য আমার দুঃখ নেই। জানো মা, দারিদ্রকে প্রণাম করে আমি বলি হে দারিদ্র, তোমাকে নমস্কার। তোমার প্রাসাদে আমি সিদ্ধ হয়েছি। যেহেতু কেউ আমার উপর দৃষ্টি নিবদ্ধ রাখে না, আমি জগৎকে দেখি, আমি দ্রষ্টা হতে পেরেছি। তবে মা, তোমার আগমনে লক্ষ্মীকে আবার ফিরতে হবে, তবু কথাটা তুমি জেনে রাখো। উমা এবার চুপ করিয়া থাকিতে পারিল না। সে একে সব প্রতিভ মেয়ে, তার উপর কলিকাতার স্কুলে পড়াশুনো করিয়াছে, এবং রামেশ্বর তাহার অপরিচিত তো ননই, বরং কাব্যালাপের মধ্য দিয়া একটি হৃদ্য আত্মীয়তার স্মৃতি তাহার মনে জাগরুক ছিল। সে মৃদুস্বরে বলিল, কবিতাটি ভারী সুন্দর। হেমাঙ্গিনী হাসিয়া বলিলেন, নিন, এবার ব্যাটার বউকে সংস্কৃত শেখান। পরম উৎসাহে রামেশ্বরের চোখ দুইটি উজ্জ্বল হইয়া উঠিল। বলিলেন, নিশ্চয়ই শেখাবো। মা আমাকে পড়ে শোনাবেন, আমি শুনব। জানো মা, তোমার সেই বাঙালি কবি রবীন্দ্রনাথের বই আমাকে অহিন্দ্র এনে দিয়েছে, কিন্তু চোখের জন্য পড়তে পারি না। তুমি আমাকে শোনাবে মা? ওই দেখো, আনো তো মা, তোমার কণ্ঠে কবির কাব্য সুর লাভ করে সঙ্গীত হয়ে উঠবে। শোনাও তো মা আমাকে কিছু, বহুদিন কিছু শুনিনি। উমা দেখিল সে আমলের পুরনো টেবিলের উপর একখানি চয়নিকা সযত্নে রাখা হইয়াছে। সে বইখানি আনিয়া বসিল। হেমাঙ্গিনী বলিলেন, আমি নিচে সুনীতির কাছে যাচ্ছি চক্রবর্তী মশাই, আপনারা শ্বশুর পুত্রবধূতে মিলে কাব্য করুন বসে বসে। হেমাঙ্গিনী চলিয়া গেলেন। রামেশ্বর বলিলেন, পড়ো তো মা, মৃত্যু সম্বন্ধে তোমাদের কবির যদি কোনো কবিতা থাকে তবে তাই আমাকে পড়ে শোনাও। উমা বাছিয়া বাছিয়া বাহির করিল, অত চুপি চুপি কেন কথা কও ওগো মরণ, হে মোর মরণ।
প্রথমে লজ্জায় সংকোচে ঈষৎ মৃদু সুরেই উমা আরম্ভ করিল, কিন্তু পড়িতে পড়িতে কাব্যের প্রভাবে অভিভূত হইয়া স্থান কালকে অতিক্রম করিয়া সে স্বচ্ছন্দ হইয়া উঠিল। কণ্ঠস্বরে সংকোচের জড়তা রহিল না। আবেগপূর্ণ অকুণ্ঠিত কণ্ঠে ছলে ছন্দে ছন্দে তালে তালে সঙ্গীতের মাধুর্য ফুটাইয়া তুলিয়া আবৃত্তি করিয়া চলিল। তব পিঙ্গল ছবি মহাজট, সে কি চূড়া করি বাঁধা হবে না? তব বিজয়োদ্ধত ঝটপট, সে কি আগে পিছে কেহ রবে না? তব মশাল আলোকে নদী তট, আখি মেলিবে না রাঙা বরণ? ত্রাসে কেঁপে উঠিবে না ধরাতল, ওগো মরণ, হে মোর মরণ। বিস্ফারিত চক্ষে রামেশ্বর স্তব্ধ হইয়া শুনিতেছিলেন। আবেগে নাকের প্রান্তভাগ বারবার ফুলিয়া উঠিতেছিল। কবিতা শেষ হইয়া গেল। উমা নীরব রহিল, কিন্তু সমস্ত ঘরখানা তখনও যেন আবৃত্তির ঝঙ্কারে পরিপূর্ণ বলিয়া বোধ হইতেছিল। অকস্মাৎ রামেশ্বর বলিলেন, ওখানটা আর একবার পড়ো তো মা, ওই যে তব শঙ্খে তোমার তুলনাদ, তারপর কি মা? উমা পড়িয়া বলিল, তবে শঙ্খে তোমার তুলনাদ, করি প্রলয়শ্বাস ভরণ। সঙ্গে সঙ্গে রামেশ্বর আবৃত্তি করিলেন, তবে শঙ্খে তোমার তুলনাদ, করি প্রলয়শ্বাস ভরণ, আমি ছুটিয়া আসিব ওগো নাথ, ওগো মরণ, হে মোর মরণ। ইহার পর রামেশ্বর যেন কাব্যের মোহে স্তব্ধ হইয়া রহিলেন। উমার উপস্থিতি পর্যন্ত ভুলিয়া গেলেন। কিছুক্ষণ পর হাত দুইটি তুলিয়া ফিরাইয়া দেখিতে আরম্ভ করিলেন। মৃদুস্বরে বলিলেন, তোমার শঙ্খনাদ আমি শুনতে পাচ্ছি, প্রলয়শ্বাসের ঢেউ আমার অঙ্গে এসে লাগছে। একেবারে জীর্ণ করে দিয়েছে আঙুলগুলো। উমা শঙ্কিত হইয়া উঠিল। সে ঘর হইতে বাহির হইয়া যাইবার জন্য সন্তর্পণে উঠিয়া দাঁড়াইল। ঘরের প্রদীপের আলোয় তাহার ছায়াখানি দীর্ঘ হইয়া মেঝের উপর চঞ্চল হইয়া জাগিয়া উঠিল। রামেশ্বর চমকিয়া উঠিয়া বলিলেন, কে? উমা শঙ্কিত ও কুণ্ঠিত স্বরে বলিল, আমি। তাহার মুখের দিকে চাহিয়া রামেশ্বর যেন স্মরণ করিয়া বলিলেন, ও মা, আমার মা জননী, তোমাকে আশীর্বাদ করি মা। উমা আবার তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া সন্তর্পণে ঘর হইতে বাহির হইয়া গেল। রামেশ্বরের ঘর হইতে বাহির হইয়া অন্দরমলের দিকে টানা বারান্দা দিয়া উমা সিঁড়ির দিকে অগ্রসর হইল। খান্দুয়ে ঘর পার হইয়াই সে দেখিল অহেন্দ্র আপনার ঘরে খোলা জানালার ধারে বাহিরের দিকে চাহিয়া বসিয়া আছে। এদিকে ওদিকে চাহিয়া উমা মৃদুস্বরে বলিল, গুড আফটারনুন সাহেব। অহেন্দ্র চকিত হইয়া হাসি মুখে দৃষ্টি ফিরাইয়া বলিল, নমস্কার শ্রীমতী উমা দেবী। তাহাদের উভয়ের সম্বোধনের একটু ইতিহাস আছে। কয়েক বছর পূর্বে এই চক্রবর্তী বাড়িতেই বালিকা উমা একদিন অহেন্দ্রকে বলিয়াছিল, আপনাকে দেখলেই লোক চিনতে পারবে এই স্কলারশিপ পেয়েছে, যে সাহেবদের মতো ফর্সা রং। তারপর অহেন্দ্র কলিকাতায় গেলে অমল উমাকে প্রশ্ন করিয়াছিল, কে বল দেখি। উমার স্কুলের বাস তখন দাঁড়াইয়া সে দীর্ঘ বেনিটি দোলাইয়া বলিয়াছিল, সাহেব। পরক্ষণে খিলখিল করিয়া হাসিয়া বলিয়াছিল, জিজ্ঞেস করো না সাহেবকে, রায়হাটে ওদের বাড়িতেই ওর নাম দিয়েছি সাহেব। গুড মর্নিং সাহেব। অহেন্দ্র হাসিয়া বলিয়াছিল, নমস্কার শ্রীমতী উমা দেবী, আমি কিন্তু তোমাকে বাঙালিনীই দেখতে চাই। উমা মাথাটি ঈষৎ নত করিয়া বলিয়াছিল, বাঙালি কালো মেয়ের স্কুলের দেরি হয়ে যাচ্ছে, অতএব বলিয়াই বেনি দোলাইয়া ছুটিয়া বাহির হইয়া গিয়াছিল। আজ উমা বলিল, এমন ধ্যানমগ্নের মতো বসে যে। অহেন্দ্রের জানালা হইতে চটটা স্পষ্ট দেখা যায়। সে চটটার দিকে আঙুল দেখাইয়া বলিল, চটটাকে দেখছি, ইন্দ্রজালের মতো ময়দানবের পুরী গড়ে উঠল। এবার পুজোর সময়ও দেখেছি সবুজ ঘাসে ঢাকা শান্ত এক টুকরো ভূখণ্ড, মধ্যে ছোট্ট একটি সাঁওতাল পল্লী, একেবারে এক প্রান্তে কটা ইটের ভাটি। উমা বলিল, চটটা তো তোমাদের। অহেন্দ্র হাসিয়া বলিল, হ্যাঁ তোমাদের। উমার মুখ লাল হইয়া উঠিল। লজ্জায় এবার আর সে জবাব দিতে পারিল না। অহেন্দ্র বলিল, জানো, ওই চরের ওপর আমার একদল পূজারিণী আছে, তারা আমাকে দেখে লজ্জায় রাঙা হয় না, অসংকোচ আনন্দে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে। উমা বলিল,
জানি, একটি মেয়ে আজ আমাকে দেখতে এসেছিল। আমাকে বললে রাঙা ঠাকুরুন, বললে বাবুকে বলি রাঙা বাবু, তোমাকে বলবো রাঙা ঠাকুরুন। অহেন্দ্র একটু উচ্ছ্বসিত হইয়াই বলিল, চমৎকার নাম দিয়েছে। উমা বলিল, তার নিজের নামটিও বেশ, সারি। সবিস্ময়ে ভ্রুকুঞ্চিত করিয়া অহেন্দ্র বলিল, সারি? খুব লম্বা মতো মেয়েটি? হ্যাঁ, একটু বেশি লম্বা, কিন্তু আর নয়, চললাম। মারা হয়তো এক্ষুনি উপরে চলে আসবেন, পালাচ্ছি আমি। সে আর উত্তরের অপেক্ষা করিল না, ঘর হইতে বাহির হইয়া পড়িল। কয়েক মিনিট পরে অহেন্দ্র নিচে নামিয়া আসিয়া এদিক ওদিক চাহিয়া মানদাকে ডাকিয়া বলিল, আমি চরের দিকে বেড়াতে যাচ্ছি, অমল এলে বলিস দাদাবাবু আপনাকে যেতে বলে গেছেন। অহেন্দ্র চলিয়া যাইতে মানদা উচ্ছ্বসিত হইয়া সুনীতি ও হেমাঙ্গিনীর নিকট আসিয়া বলিল, শাশুড়িকে দেখে দাদাবাবুর লজ্জা হলো, আমাকে ডেকে চুপি চুপি। বলিতে বলিতে সে হাসিয়া গড়াইয়া পড়িল। চরের উপর কর্মকোলাহল তখনও স্তব্ধ হয় নাই। সেটার লোহ কঙ্কাল তৈয়ারি ইহারই মধ্যে শেষ হইয়া গিয়াছে। আজ তাহার উপর করগেটেড শিট ফেটানো হইতেছে, বোল্টগুলির উপর হাতুড়ির ঘা পড়িতেছে। আকাশমুখী সুদীর্ঘ চিমনিটার আকার এইবার শুরু হইতে আরম্ভ করিয়াছে। আজ আবার নতুন মাচান বাঁধা হইতেছে। নিচে কোথাও গাঁথনির কাজে কর্ণিকের শব্দের ধাতব ঝঙ্কার ধ্বনিত হইতেছে। ছাদের উপর অসংখ্য পেটনের আঘাত একসঙ্গে পড়িয়া চলিয়াছে। মেয়েগুলি কিন্তু এখন আর গান গাহিতেছে না, আর বোধ হয় ভালো লাগে না। একটা লরির ইঞ্জিন কোথায় দুর্দান্তভাবে গর্জন করিতেছে, বোধ হয় কোনো দুরন্ত বাধা ঠেলিয়া চলিতে হইতেছে। মাঝে মাঝে অবরুদ্ধ স্টিমে বয়লারটা থরথর করিয়া কাঁপিতেছে। এই সমস্তকে একটি ক্ষীণ আচ্ছাদনের মতো আবরণে আবৃত্ত করিয়া মানুষের কোলাহল কলরবের উচ্চ গুঞ্জন রোল অবিরাম গুঞ্জিত হইয়া চলিয়াছে। অহেন্দ্র নদীর বুকে দাঁড়াইয়া এই অর্ধনির্মিত যন্ত্রপুরীটির দিকে বিস্ময় বিমুক্ত দৃষ্টিতে চাহিয়া দেখিল। সে নিজে বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানকে সে মনে মনে নমস্কার করিল। নদী হইতে চরের ঘাটে উঠিয়াই সে দেখিল, বেনা ঘাসের মধ্যে গরুর গাড়ির চাকার রেখা চিহ্নিত সে কাঁচা পথটি আর নাই। রাঙা কাকর বিছানো প্রশস্ত সুগঠিত রাজপথের মতো একটি পথ ঘাটের মুখ হইতে গুণ টানা ধনুকের মতো দীর্ঘ ভঙ্গিতে বাঁকিয়া কারখানার দিকে চলিয়া গিয়াছে। কিছু দূর আসিয়া তাহাকে সে পথ ছাড়িয়া ডান দিকে ফিরিতে হইল। এতক্ষণে সেই কাঁচা পথটি দেখা মিলিল। পথটি চলিয়া গিয়াছে সাঁওতাল পল্লীর দিকে। দুই পাশে সাঁওতালদের চাষের ক্ষেত। ক্ষেতগুলি সমস্তই অকর্ষিত, কোথাও ফসল নাই। সমস্ত ক্ষেত্রভূমিটায় একটা ধূসর উদাসীনতার সদ্য বিধবার মতো বিষণ্ণ রিক্ত। সে বিস্মিত হইয়া গেল। এ কি, সাঁওতালেরা জমিগুলিকে এমন অযত্নে একেবারে রিক্ত করিয়া ফেলিয়া রাখিয়াছে? গত বৎসরে এই সময়ের ক্ষেত্রে ছবি তাহার মনে পড়িয়া গেল। বিচিত্র বর্ণের ফুলে ফসলে ভরা সে যেন একখানি সবুজ গালিচা। আলোর সতেজ সবুজ গাছে ভরা ক্ষেতগুলির চারিপাশে ফুলে ভরা কুসুম ফুলের গাছ, পুষ্পিত মটরশুঁটির লতা ভরা ক্ষেত, একচাপ সবুজের মতো ছোলা ও মুসুরের ক্ষেত, তাহার ভিতর অসংখ্য বেগুনি রঙের কুচি কুচি মর্সিনা ফুল, সদ্য উদ্গত সবুজ কোমল শীষে ভরা গম ও জবের ক্ষেত, সকলের চেয়ে বাহার দিত সরিষার ক্ষেতগুলি। হলুদ রঙের ফুলগুলি চাপ বাঁধিয়া ফুটিয়া থাকিত গাঢ় সবুজের মাথায় একটি পৃথাভ আস্তরণের মতো। ক্ষেতের আইলেই সাঁওতাল চাষিরা অকারণ ঘুরিয়া বেড়াইত। তাহাদের কালো মুখে সাদা চোখে আনন্দ প্রত্যাশার সে কি বিপুল ব্যগ্রতা! অহেন্দ্রের মনে পড়িয়া গেল সচল পাহাড়ের মতো বিপুল দেহ কঠিন পেশি কমল মাঝিকে। শেষ যে তাকে দেখিয়াছে বর্ষার সময় জলে ভরা এই ধান ক্ষেতের মধ্যে। কর্দমাক্ত দেহে সে তখন হাঁটু গাড়িয়া বসিয়া ধান ক্ষেতের কাদানো জমি সমান করিয়া দিতেছিল। বর্ণ বরাহের মতো হামা দিয়া এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত নরম মাটি যেন দলিয়া খুঁড়িয়া ফেলিতেছিল। কমল থাকিলে বোধ হয় ক্ষেতের চাষের এমন দুর্দশা হইত না। অহেন্দ্র বেশ বুঝিল, দৈনিক নগদ মজুরির আস্বাদ পাইয়া ইহারা এমন করিয়া চাষ পরিত্যাগ করিয়াছে। কমল বোধ হয় কাছাকাছি কোথাও আড্ডা গাড়িয়াছে, নাহিলে সারি কেমন করিয়া উমাকে দেখিতে আসিল। উমা তো বলিল, খুব লম্বা মতো মেয়েটি, নামটি বেশ, সারি।
মাঠ পিছনে ফেলিয়া অহিন্দ্র সাঁওতাল পল্লীর ছায়াঘন প্রান্তসীমায় প্রবেশ করিল। পল্লীটা নীরব নিস্তব্ধ, কেবল গোটা কয়েক কুকুর তাহাকে দেখিয়া তারস্বরে চিৎকার করিয়া পথরোধ করিয়া দাঁড়াইল। অহিন্দ্র শঙ্কিত না হইলেও সতর্ক না হইয়া পারিল না। সে ভ্রুকুঞ্চিত করিয়া থমকিয়া দাঁড়াইল। ঠিক সেই মুহূর্তেই নিকটতম বাড়ি হইতে একটি মেয়ে বোধহয় ঘটনাটা কি দেখিবার জন্য বাহিরে আসিয়া দাঁড়াইল এবং রাঙাবাবুকে দেখিয়া সে উচ্ছ্বসিত হইয়া উঠিল। রাঙাবাবু? অহিন্দ্র হাসিয়া বলিল, হ্যাঁ রে, কিন্তু তোদের কুকুরগুলো যে আমাকে যেতে দেবে না বলছে। মেয়েটি বেশ একটু ত্রস্ত হইয়া কুকুরগুলোকে তাড়াইয়া দিবার জন্য হাত তুলিয়া অগ্রসর হইয়া বলিল, হরিচ হরিচ। কুকুরগুলো তবু গেল না। মেয়েটির প্রতি আনুগত্য প্রকাশ করিয়া ল্যাজ নাড়িতে নাড়িতে চিৎকার আরম্ভ করিল। মেয়েটি এবার অত্যন্ত ক্রুদ্ধ স্বরে বলিয়া উঠিল, ই রে, করো সে, তা চড়িস চড়িস, অর্থাৎ ওরে চুর কুকুর, পালা বলছি, পালা বলছি, পালা। এবার কুকুরগুলো মাথা নিচু করিয়া মৃদু গর্জনে আপত্তি জানাইতে জানাইতে সরিয়া গেল। অহিন্দ্র অগ্রসর হইয়া বলিল, তোরা সব কেমন আছিস? মেয়েটি একটু আশ্চর্য বোধ করিয়া বলিল, কেনে, ভালো আছি। সেই যে তোর বিয়া হলো, তোর সম্বন্ধী নাচিয়ে এলাম গো, হারিয়া খেলাম, গান করলাম। অহিন্দ্র হাসিয়া ফেলিল, বলিল, তা বটে, নেচে যখন এলি তখন খারাপ থাকবি কি করে? আর ভালোই যদি না থাকবি তবে নেচেই বা এলি কী করে? ঠিক কথা। মেয়েটি সবিস্ময়ে অহিন্দের মুখের দিকে চাহিয়া রহিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই কথার অর্থ উপলব্ধি করিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, হ্যাঁ, নলে লেচে এলাম কি করে? রাঙাবাবু, রাঙাবাবু, এই বাবা গো, হালে ভাড়া রাঙাবাবু গো। হাসির ধ্বনি শুনিতে পাইয়া আশেপাশের বাড়িগুলি হইতে ৩-৪টা মেয়ে উকি মারিয়া দেখিয়া বিস্ময়ে আনন্দে রাঙাবাবুর আগমন বার্তা উচ্ছ্বসিত কণ্ঠে ঘোষণা করিয়া অহিন্দ্রের সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে দলবদ্ধ হইয়া তরুণীর দল তাহাকে ঘিরিয়া ফেলিল। বয়স্কা মাঝিনেরা তাড়াতাড়ি ছোট্ট একটি চৌপায়া আনিয়া তাহাদের জহর সান্না অর্থাৎ দেবতার কুঞ্জ ভবন কৃষ্ণচূড়া গাছের ছায়ায় পাতিয়া দিয়া সম্ভ্রম ভরে বলিল, আপনি বসো বাবু। তরুণীগুলি পরস্পরের গলা ধরিয়া দাঁড়াইয়া আপনাদের মধ্যে নিজেদের ভাষায় অনর্গল কথা বলিতেছিল, তাহার সমস্তই অহিন্দ্রকে লইয়া। অহিন্দ্র বলিল, কি এত সব বলছিস তোরা? মেয়েগুলি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটি মধ্যবয়স্কা মেয়ে বলিল, উয়ারা বলছে রাঙাবাবুকে সুধা, বহুটি কেমন হলো, কত বড় বটে বউটি, তাই উয়াকে বলছে তুই সুধা, উয়াকে বলছে তুই সুধা, শরম লাগছে উয়াদের। অহিন্দ্র বলিল, এই এদের মতোই হবে। এবার একটি মেয়ে বলিল, আমাদের পাড়া কালো বটে না গোরা বটে? অহিন্দ্র বলিল, সে আমি বলবো কেন, তোরা গিয়ে দেখে আয়। শাড়ি গিয়েছিল দেখতে, সে আমার বইয়ের নাম দিয়ে এসেছে রাঙা ঠাকুরুন। মেয়েগুলি একসঙ্গে অকস্মাৎ গম্ভীর হইয়া স্তব্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত পরে গম্ভীর মৃদু স্বরে দুই একজনের মধ্যে দুই একটা বাদানুবাদে সুরে কথা আরম্ভ হইল। অহিন্দ্র বুঝিতে পারিল না এবং লক্ষ্যও করিল না তাহাদের এই আকস্মিক সুর বৈষম্য। সে অত্যন্ত তীক্ষ্ণভাবে সপ্রশ্ন হইয়া উঠিয়াছিল। ভ্রু এবং কপাল কুঞ্চিত করিয়া সে বলিল, ভালো কথা, শাড়িরা এখন কোথায় থাকে রে? কমল মাঝিরা এখান থেকে উঠেই বা গেল কেন? মেয়েগুলি আবার স্তব্ধ হইয়া গেল। তাহাদের অপ্রসন্নতার গাম্ভীর্য অত্যন্ত কঠোরভাবে প্রকট হইয়া উঠিল। অহিন্দ্র তাহাদের মুখের দিকে চাহিয়া বিস্মিত হইয়া বলিল, কি, তোরা সব ঘুম মেরে গেলি যে? তাহার সন্দেহ হইল যে ইহারাই সকলে চূড়ার নেতৃত্বে দল পাকাইয়া কমলকে তাড়াইয়াছে। একটি তরুণী এবার বলিয়া উঠিল, মেয়েটার নাম তো করিস না রাঙাবাবু, ছি। আরও বিস্মিত হইয়া অহিন্দ্র বলিল, কেন? সকলের মুখে ঘৃণার অতি তীব্র অভিব্যক্তি ফুটিয়া উঠিল। যে মেয়েটি কথা বলিতেছিল সে বলিল, ছি, পাপী বটে, পাপ করলে। পাপ করলে? হ্যাঁ, পাপ করলে। আপন বরকে মরদকে ছেড়ে ওই সাহেবটার ঘরে থাকছে। অহিন্দ্র চমকিয়া উঠিল। বাক্যের অর্থে সম্পূর্ণভাবে কথাটা বুঝিতে না পারিলেও অর্থের আভাস সে একটা বুঝিতে পারিতেছিল। তীক্ষ্ণ তির্যক দৃষ্টিতে চাহিয়া সে প্রশ্ন করিল,
বরকে ছেড়ে সাহেবের ঘরে থাকছে। সাহেবকে? ওই জি কল বানাই আছে, উহাকে আমরা সাহেব বলি। হুম। ছোট্ট একটা হুঁ বলিয়াই অহেন্দ্র স্তব্ধ হইয়া গেল। অপর একটি মেয়ে বলিয়া উঠিল, ও এখন ভালো কাপড় পরছে, গোঁদ মারছে, ওই সাহেব দিচ্ছে ওকে। মহেন্দ্র প্রশ্ন করিল, সেই জন্যই বুঝি কমল মাঝি আর শাড়ির বর এখান থেকে পালিয়ে গেছে? হ্যাঁ, শরম লাগলো উহাদের। আমরা সব উহাদের সঙ্গে খেলাম নি, তাতেই উহাদের শরম বেশি হলো, ওরা সব চলে গেল। হ্যাঁ। অন্যান্য মেয়েগুলি আপনাদের ভাষায় অনর্গল কিচিরমিচির করিয়া আলোচনা করিয়া চলিয়াছিল দলবদ্ধ সারিকা পাখির মতো। অকস্মাৎ একটি মেয়ে আপনাদের ভাষায় বলিয়া উঠিল, দেখ দেখ রাঙাবাবুর মুখখানা কেমন হইছে দেখ। সবিষয়ে আরও একটি মেয়ে বলিয়া উঠিল, জেঙ্গে তারা, অর্থাৎ টকটকে লাল। ও বাবা রে! অহেন্দ্র আবার স্তব্ধ হইয়া গিয়াছিল। দুঃখে ক্রোধে তাহার মনের মধ্যে একটা আলোড়ন জাগিয়া উঠিল। সেই দীর্ঘতনু মুখরা মেয়েটিকে তাহার বড় ভালো লাগিত। তাহার পরিণতি শেষে এই হইল, আর তাহাদেরই অধিকৃত ভূমির উপর একজন আগন্তুক ধনের দর্পে এমনই করিয়া অত্যাচার করিল সরল নিরীহ জাতির নারীর উপর। মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি অনুভব করিল। রক্তের চাপে মাথাটা যেন ভারী হইয়া উঠিতেছে। একটা পৌড়া মেয়ে বলিল, হাঁ বাবু, কেন তোরা ওই সাহেবটাকে এখানে কল বসাতে দিলি? ওই মেয়েটাকে ও জোর করে বশ করলে, ও আর ভয়ে কেউ কিছু বলতে লাগলে। অহিন্দের স্থির দৃষ্টি একটি স্থানেই আবদ্ধ হইয়াছিল। তাহার মনের মধ্যে বিদ্যুৎ গতিতে ছবি ভাসিয়া যাইতেছিল। সবই ওই শাড়ি কমল মাঝির স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট। তাহার মনে পড়িল ওই সম্মুখের উঠানে যেখানে তাহার দৃষ্টি আবদ্ধ হইয়া আছে, ওইখানে প্রথম দিন সে আসিয়া বসিয়াছিল। তখন চারিপাশে ছিল কাশ ও বেনা বন। সম্মুখে উবু হইয়া একখানা বিরাট পাথরের মতো বসিয়াছিল কমল, আর সম্মুখেই পরস্পরের গলা জড়াইয়া ধরিয়া দাঁড়াইয়াছিল মেয়েগুলি। ঠিক মাঝখানে ছিল শাড়ি। বৃদ্ধা বলিয়াই চলিয়াছিল, আবার এই দেখ আমাদের জমিগুলি সব ওসব কেড়ে লিছে। অহেন্দ্র যেন গর্জন করিয়া উঠিল, কেড়ে নিচ্ছে? তাহার এই গর্জনে সমস্ত দলটি চমকিয়া উঠিল। অহেন্দ্রকে এমন রূপে তাহারা কখনো তো দেখেই নাই, এমন রূপের প্রকাশকেও তাহারা কল্পনা করিতে পারে না। যে পৌরাটি কথা বলিতেছিল সেও ভয়ে চুপ করিয়া গেল। অহেন্দ্র অপেক্ষাকৃত শান্ত স্তরে আবার প্রশ্ন করিল, জমি কেড়ে নিচ্ছে কি মেজেন? ভয়ে ভয়ে পৌরা বলিল, বলছে তোদের কাছে আমি টাকা পাবো, জমিগুলা আমাকে দিতে হবে, লইলে লালিশ করব। টাকা পাবে? কিসের টাকা? ওই যে চিবাস মোড়ল, ওর কাছে আমরা সব ধান কেতম বর্ষাতে, তাই চিবাস খত করে নিলে ধানের দামে, ওয়ার কাজ হতে ওই সাহেব আবার কিনে নিলে খত কুলান। তাতেই বলছে জমিগুলো দে, তুদিকে আরও টাকা দিব, খত শোধ করে নিব, নইলে লালিশ করব। করুক নালিশ, খবরদার তোরা জমি লিখে দিবি না, যে টাকা পাবে সে টাকা আমরা শোধ করে দেব। মেয়েটি হতভম্বের মতো খানিকক্ষণ অহিন্দের মুখের দিকে চাহিয়া থাকিয়া সহসা কান্দিয়া ফেলিয়া বলিল, জমি যে বাবু লিলে? লিখে নিলে? হ্যাঁ বাবু, আজকে সকালে মরদগুলাকে নিয়ে শহরে পাঠায় দিলে তোদের সেই মজুমদারের সঙ্গে হাকিমের ছামুতে টিপছাপ দিবে, রেজস্টালি করে নিবে। অহেন্দ্র অনুশোচনায় অস্থির হইয়া উঠিয়া বলিল, ছি ছি, তোরা দিলি কেন? আমাদের ওখানে গেলি না কেন? মেয়েটি সকরুণ স্বরে বলিল, ও জি বলতে বারণ করলে রাঙাবাবু, উহাকে দেখলে যে আমরা ভয়ে মরে যাই। পাহাড়ি চিতির ছামুতে ছাগল ভেড়ার মতন আমরা লড়াচড়া করতে লারি বাবু। সমবেত সকলেই যেন এতক্ষণ উদ্বেগে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দাঁড়াইয়াছিল। পৌড়ার কথা শেষ হইতে দুঃখে হতাশায় দীর্ঘ প্রক্ষেপে সে নিঃশ্বাস তাহারা ত্যাগ করিল। মৃদুস্বরে আক্ষেপ করিয়া 2-4 জন বলিয়া উঠিল, আহা হায় রে! অহেন্দ্রের চোখের উপর চকিতে ভাসিয়া উঠিল। সে যেন স্পষ্ট দেখিতে পাইল সম্মুখে একটা স্থানে একটা বিরাট অজগরের মৃতদেহ, নিষ্পন্দ চিত্রিত মাংসস্তূপ। ঠিক ওইখানেই সেটা সেদিন পড়িয়াছিল। ধীরে ধীরে বধ করিয়াছিল সেটাকে শাড়ির স্বামী। সে উঠিয়া দাঁড়াইল। দাঁড়াইয়াই অনুভব করিল সর্বশরীর থরথর করিয়া কাঁপিতেছে।
মাথাটা যেন অবরিদ্ধ ক্রোধে ফাটিয়া পড়িতেছে। এমন দুর্দমনীয় ক্রোধের অস্থিরতা সে জীবনে অনুভব করে নাই। দুই কান দিয়া আগুন বাহির হইতেছে, শীতের কনকনে বাতাসের স্পর্শেও আরাম বোধ হইতেছে না। রগের শিরা দুইটা দপদপ করিয়া স্পন্দিত হইতেছে। বারবার তার ইচ্ছা করিতেছিল ওই কলের মালিকের সম্মুখে গিয়া মুখোমুখি হইয়া দাঁড়াইতে। একবার খানিকটা অগ্রসরও হইয়াছিল, কিন্তু পথ হইতেই ফিরিল। এই অবস্থার মধ্যেও তার শৈশব হইতে মায়ের দৃষ্টান্তে অভ্যাস করা আত্মসংযম তাহাকে নিবৃত্ত করিল। আরও একটা চিন্তা তাহার পথ রোধ করিল। সে তাহাদের বংশ প্রচলিত মর্যাদা রীতি, সে রীতিপদ্ধতি অনুযায়ী অহিন্দের এমন করিয়া বিমলবাবুর ওখানে যাওয়া চলে না। চক্রবর্তীদের আসনের সম্মুখেই ওই কলওয়ালা আসিয়া দাঁড়াইতেই হয়। সঙ্গে সঙ্গে সে ফিরিল। শীতের কালিন্দির বালুকাময় তটভূমি ধরিয়া একটা নির্জন স্থানে আসিয়া সে বসিল। সম্মুখেই পশ্চিম দিকে অপরাহ্নের সূর্য দিকচক্ররেখার দিকে দ্রুত নামিয়া চলিয়াছে। ইহারই মধ্যে শুকতারাটি ক্ষীণ প্রভায় প্রকাশিত হইয়াছে। বসিয়া বসিয়া সে ভাবিতেছিল ওই কলওয়ালার অত্যাচারের কথা। নিরীহ সরল জাতির নারী কাড়িয়া লইয়াছে, ভূমি কাড়িয়া লইয়াছে। আর তাহাদের পৃথিবীতে আছে কি? আর কি অপদার্থ ভীরু জাতি এই সাঁওতালরা? তীরধনুক লইয়া কারবার করে, বুনো শুকুর মারিয়া খায়, কুমির মারে, বাঘও নিস্তার পায় না। অতি কদর্য ভয়াল অজগর, ওই সারির স্বামী সে অজগরটাকে বধ করিয়াছিল। আর এটাকে পারিল না? ওই সাঁওতাল রমণীটি তো মিথ্যা বলে নাই। অর্থের শক্তিতে, বুদ্ধির কুটিলতায় ওই অজগরই বটে। পাক দিয়া জড়াইয়া ধরিয়া পেছনে পেছনে রক্তহীন হত্যা করিয়া ধীরে ধীরে গ্রাস করিতে থাকে। অজগরই বটে। সারি স্বামী এ অজগরটাকে বধ করিতে পারিল না। এমনই ধারার অত্যন্ত নিষ্ঠুর কামনা তাহার মাথার মধ্যে যেন চিতাগ্নি শিখার মতো পাক খাইয়া খাইয়া ফিরিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠিয়া বালুরাশি ভাঙিয়া কালিন্দির ক্ষীণ জলস্রোতের কিনারায় আসিয়া আঁচলা আঁচলা জল মাথায় মুখে দিয়া ধুইয়া ফেলিল। কনকনে ঠান্ডা জলের উপর শীতের বাতাসের স্পর্শে এবার একটু শীত বোধ করিল। মস্তিষ্ক যেন এতক্ষণে সুস্থ হইয়া আসিতেছে। বেশ পরিস্ফুট কণ্ঠে সে বলিল, আহ! ধীরে ধীরে সে বালির উপর দিয়া হাঁটিয়া চলিল। কি কঠিন ক্রোধই না তাহার হইয়াছিল! ওই লোকটার সম্মুখে গিয়া দাঁড়াইলে আজ একটা অঘটন ঘটিয়া যাইত। কিন্তু এই যে অন্যায় অত্যাচার, ধন দর্পিত স্বেচ্ছাচার, স্বেচ্ছাচার কেন, ব্যভিচার, ইহার প্রতিকার করিতে হইবে। করিতে যে সে ন্যায়ত বাধ্য। ওই নিরীহ সাঁওতালগুলি তাহাদেরই প্রজা, শুধু প্রজাই নয়, তাহার পিতামহ হইতে আজ পর্যন্ত তাহাদের বংশকে উহারা দেবতার মতো মান্য করে। শুধু তাই বলিয়াই বা কেন? মানুষ হিসেবে তাহার কর্তব্য। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ করার অধিকারী মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অধিকার। সকল ব্যথিতের বেদনায় ব্যথিতা অংশমুখী মায়ের মুখ তাহার মনে জাগিয়া উঠিল। তাহার মা ননিপালের মৃত্যুর জন্য কাঁদেন, অথচ পুত্রের দীপান্তরের আদেশ অবিচলিত ধৈর্যের সহিত সহ্য করেন। অকস্মাৎ পাশের বেনাবন আন্দোলিত হইয়া উঠিতেই সে ঈষৎ চকিত হইয়া উঠিল। চরের এই খানিকটার অংশের বেনাবন এখনও সাফ হয় নাই। বেনাবনের ওপাশে চরের উপর সারি সারি ইটের পাঁজা। ওগুলি এখন সরীসৃপ ও অন্য বন্য জন্তুদের একমাত্র আশ্রয়স্থল হইয়া দাঁড়াইয়াছে। সে নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া একটু সরিয়া অপেক্ষা করিয়া দাঁড়াইয়া রহিল। আত্মরক্ষার্থে একটা পাথরের নড়িও নদীর বালি হইতে কুড়াইয়া লইল। জানোয়ার নয়, মানুষ বেনাবনের অন্তরালে একেবারে সম্মুখে আসিয়া পৌঁছিয়াছে। সাদা কাপড় স্পষ্ট দেখা যাইতেছে। অহিন্দ্র হাতের ঢেলাটি ফেলিয়া দিয়া আবার ধীর পদক্ষেপে অগ্রসর হইল। তাহার মনে পড়িল রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদনের কথা। পাপে আসক্ত পুত্রের প্রতি অভিশাপের বজ্র নিক্ষেপ করিতে করিতে দ্রৌপদীর লাঞ্ছনার চোখে তাহার জল আসিতেছে। কৃষ্ণার লাঞ্ছনার চেয়ে কৃষ্ণাকারা হতভাগিনী শারীর লাঞ্ছনা তো কম নয়। রাঙাবাবু! পিছন হইতে মৃদুস্বরে কে ডাকিল, রাঙাবাবু! অহিন্দ্র পিছন ফিরিয়া দেখিল বেনাবনের পটভূমির গায়ে দাঁড়াইয়া শাড়ি, হাতে দুইটি গাঢ় লাল রঙের ফুল।
মুহূর্তে তীব্র কঠিন ক্রোধে আবার তাহার মাথা হইতে পা পর্যন্ত স্নায়ুগুলি গুণ দেয়া ধনুকের ছিলার মতো টান হইয়া টঙ্কার দিয়া উঠিল। দুর্নীতিপরায়ণা মেয়েটার উপর ক্রোধের তাহার সীমা রহিল না। তাহার চোখে পড়িল না শাড়ি কত শীর্ণ হইয়া গিয়াছে। তাহার কালো রঙের উপরও চোখের কোলে গাঢ়তর কালির লেখায় আঁকা গভীর ক্লান্তির অতি স্পষ্ট ছাপটিও সে দেখিতে পাইল না। শাড়ি হাসিয়া ফেলিল। তাহা সে হাসির মধ্যে একটি শঙ্কার আভাস। সে বলিল, আমি দেখলাম আপনাকে নদীর বালিতে বালিতে রাঙা আগুনের পাড়া মানুষ। তখনই চিনিতে পারলাম, ফুল নিয়ে এলাম। কথা বলিতে বলিতেই কৃষ্ণাভ রাঙা মখমলের রঙের গোলাপ ফুল দুইটি তাহার দিকে প্রসারিত করিয়া ধরিল। অহিন্দ্র সেদিকে দৃষ্টিপাতই করিল না। ভ্রুকে স্পষ্ট করিয়া প্রসারিত তাহার অতি তীব্র দৃষ্টি শাড়ির মুখের উপরে স্থিরভাবে নিবদ্ধ ছিল। অগ্নিবর্ণ উত্তপ্ত লৌহ শলাকার মতো সে দৃষ্টি মর্মঘাতী তীক্ষ্ণ। শাড়ি সবয়ে হাতটি গুটাইয়া লইয়া চরম দণ্ডে দণ্ডিতা অপরাধিনীর মতো নীরবে বিহ্বল হইয়া দাঁড়াইয়া রহিল। নিষ্করুণ কঠিন কণ্ঠে এতক্ষণে অহিন্দ্র বলিল, সরে যা আমার সম্মুখ থেকে। তোর লজ্জা করে না মানুষের সামনে দাঁড়াতে? যা এখান থেকে। শাড়ির চোখ হইতে দুইটি অশ্রুর ধারা গাল বাহিয়া ঝরিয়া পড়িল। ভয়ার্ত বিহলতার মধ্যেও সে অস্ফুট স্বরে বলিল, আমাকে ঘরের ভিতর এই এত বড় ছুরি দেখালে বাবু? কারা চাবুক করে আমাকে মারে? ওগো রাঙাবাবু গো। অহিন্দ্র অসহিষ্ণু হইয়া তীব্র স্বরে বলিল, যা যা, এখান থেকে যা বলছি। শাড়ি আর সাহস করিল না। ক্লান্ত বাহু বিক্ষেপে বেনাবন ঠেলিয়া তাহারই মধ্যে ডুবিয়া গেল। শাড়ি চলিয়া গেল। আরও কয়েক পা অগ্রসর হইয়া অহিন্দ্র আবার স্তব্ধ হইয়া দাঁড়াইল। বেড়াতেও আর ভালো লাগিতেছে না। সে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। দীর্ঘ নিঃশ্বাসের মধ্য দিয়া বুকের আবেগ অনেকখানি বাহির হইয়া আসিল কাঁপিতে কাঁপিতে, যেন কত অফুরন্ত কান্না সে কাঁদিয়াছে। সে নিজেই আশ্চর্য হইয়া গেল। কয়েক মুহূর্ত চোখ বুজিয়া ভাবিয়া লইয়া সে আবার কালিন্দীর জলস্রোতের কিনারায় আসিয়া চোখ কান আরও একবার ধুইয়া ফেলিল। ধুইয়া সেইখানেই সে বসিল। প্রয়োজন হইলে আবার একবার মাথা ধুইয়া ফেলিবে। মাথার মধ্যে ক্রোধের যে এমন যন্ত্রণা হয় সে তাহা জানিত না। জড়োত্তপ্ত মস্তিষ্কের যন্ত্রণার চেয়ে এই যন্ত্রণা তো কোনো অংশে কম নয়। তাহার মনে পড়িল আরও একদিন ক্রোধে তাহার মাথা ধরিয়াছিল। নবীন বাগদি ও রংলাল মোড়ল তাহাকে বলিয়াছিল, আইনে পান তো নেবেন সেলামি। তাহার মা সেদিন সস্নেহে মাথার উপর হাত বুলিয়া দিতে যন্ত্রণার উপশম হইয়াছিল। সেদিনের যন্ত্রণা আজিকার যন্ত্রণার তুলনায় নগণ্য, তুচ্ছ। আজও সে মায়ের হাতের স্পর্শের জন্য লালায়িত হইয়া উঠিল। এমন কোমল শান্ত স্পর্শ মায়ের হাতের, আর এত শীতল সে হাত। সে বাড়ি যাইবার জন্য উঠিয়া পড়িল। কিছু দূর আসিতেই দেখা হইল অমলের সঙ্গে। অমল বলিল, বাহ বেশ, খুঁজে খুঁজে হয়রান তোমাকে, যাকে বলে গরু খোঁজা তাই। পর মুহূর্তেই সে বিস্ময়ে বিমুক্ত কণ্ঠে বলিয়া উঠিল, বাহ, আকাশের গোধূলি যে তোমার মুখে নেমেছে হে। ওহ, সো বিউটিফুল ইউ লুক। মুখে যেন লাল রুজ মেখেছ মনে হচ্ছে। না, রক্ত সন্ধ্যায় হবে, আরও মিষ্টি। অহিন্দ্র বলিল, ভীষণ কষ্ট হচ্ছে আমার অমল। অত্যন্ত রাগে আমার মাথা ভয়ঙ্কর ধরে উঠেছে। রাগে? তুমি আবার রাগ করতে শিখলে কবে? আজই। বসো, বলি। ধীরে ধীরে সমস্ত বলিয়া সে বলিল, এরই মধ্যে সাঁওতালদের অবস্থা যা হয়েছে সে কি বলবো। মাঠগুলো পড়ে ধুধু করছে। তাদের পাড়াতে সে গান নেই, আনন্দ নেই। তাদের মুখের হাসি যেন ফুরিয়ে গেছে। অমল, তাদের মেয়েদের পর্যন্ত অত্যাচার আরম্ভ করেছে। এর প্রতিকার করতেই হবে। অমল ম্লান হাসি হাসিয়া বলিল, আজই পড়ছিলাম গোল্ডস্মিথের ডেজার্টেড ভিলেজ। বলিয়া সে আবৃত্তিও করিয়া গেল। Fears the land to hastening ills a prey, where wealth accumulates and men decay. Princes and lords may flourish or may fade. A breath can make them, or a breath has made.
but a bold peasantry, their country's pride, were once destroyed, can never be supplied. অহিন্দেরও মনে পড়িয়া গেল। স্মৃতিস্মরণের মধ্যে আবৃত্তি করিতে করিতে স্ফুটস্বরে সে আবৃত্তি করিয়া উঠিল। His best companions, innocence and health, and his best riches, ignorance of wealth. ঠিক ওই সাঁওতালদের ছবি। ওদের বাঁচাতেই হবে অমল, বোল্ড প্রেজেন্টটিকে রক্ষা করতেই হবে। অমল বলিল, চলো আজ বাবাকে গিয়ে বলি। বাবাও লোকটার উপর খুব চটে আছেন। কালিন্দির ওই বাঁধটা, ওই যে পাম্প করে জল তুলছে, ওটা নিয়ে বোধহয় শিগগিরই একটা গোলমাল হবে, ফৌজদারি হবে বলে মনে হচ্ছে। অহেন্দ্র বারবার ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, নো নো অমল, নট অ্যাজ এ প্রিন্স অর এ লর্ড, জমিদার বা ধনী হিসেবে নয়, মানুষ হিসেবে মানুষের দুঃখ দূর করতে হবে। জমিদার আর কলওয়ালার তফাৎ কোথায়? অমল বিস্মিত হইয়া অহিন্দের মুখের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ নীরবে থাকার পর নদীর বালির উপর অর্ধশায়িত হইয়া অহিন্দ্র যেন আপনাকে এলাইয়া দিল। এমন আকস্মিক উগ্র উত্তেজনার ফলে তাহার দেহ ও মন যেন বিপর্যস্ত হইয়া পড়িয়াছে। অমল বলিল, এ কি, শুয়ে পড়লে যে? চলো বাড়ি চলো। অহিন্দ্র ক্লান্তির একটা গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, চলো। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।